নমস্কার বন্ধুরা, মুভি এক্সপ্লেন 56 FM আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ভারতের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এমন একটি সিনেমা নিয়ে আলোচনা করব যা ইয়াং জেনারেশনের মধ্যে যেন ঝড় তুলে দিয়েছে। আমরা বারংবার দেখেছি প্রেম আর গান যদি এই দুটো জিনিস সিনেমাতে একত্রিত হয় তাহলে সেই সিনেমা মানুষের ভালো লাগার এক অন্য মাত্রায় এনে দেয়। আর এমনই একটা সিনেমা হলো সাইয়ারা। কৃষ কাপুর একজন সিঙ্গার, তার জীবনের একমাত্র লক্ষ্য হলো একজন নামী সিঙ্গার হওয়া। অনেকটা স্ট্রাগলের মধ্য দিয়ে সে তার জীবনটাকে কাটিয়ে তুলছিল। আর এই স্ট্রাগল লাইফের জীবনেই ভানি বলে একটি মেয়ে তার জীবনে আসে। আর এই মেয়েটির রয়েছে একটি মারাত্মক রোগ, প্রতিটা মুহূর্তে আপনাকে টেনশনে ফেলে দেবে যে ঠিক কি হতে চলেছে। ক্রিস যখন তার সাফল্যের প্রায় দোরগোড়ায় পৌঁছে যাবে তখনই তার জীবনে শুরু হবে এই মেয়েটিকে নিয়ে একটা ভয়ানক পরিস্থিতি। একদিকে মেয়েটার অসুখ আর একদিকে ছেলেটার সাফল্য, এই দুটো জিনিস এদের জীবনকে প্রায় লণ্ডভণ্ড করে তুলবে। শেষে কার জয় হবে, প্রেমের নাকি অন্য কিছুর? বন্ধুরা, আজকের এই গল্পটি সম্পর্কে আমি আর বিশেষ কিছু বলতে চাই না, তাই চলুন শুরু করা যাক মুভি এক্সপ্লেন 56 FM প্রেজেন্টস আজকের সিনেমা সাইয়ারা এক্সপ্লেনেশন। সিনেমা শুরুতেই আমরা দেখতে পাই বনির মা রেজিস্ট্রি অফিসের সামনে ওয়েট করছে তার বাবার জন্য। কিছুক্ষণ পর সেখানে বনির বাবা আর ভাই বিয়ের মালা নিয়ে উপস্থিত হয়। দেরি হওয়ার কারণে বনির মা বেশ কয়েকটা কথা শোনায় তাকে। তড়িঘড়ি দেখে বোঝাই যাচ্ছে যে আজ এখানে এদের মেয়ের বিয়ে। বনির মা বনি বলে ডাকতেই আমরা দেখতে পাই পিঠে একটা ব্যাগ নিয়ে সুন্দর করে শাড়ি পরে বনি রেজিস্ট্রি অফিসের ভেতরে ঢুকছে। বনিকে দেখে বোঝাই যায় সে প্রচণ্ড খুশি। রেজিস্ট্রি অফিসে বসে বনি তার মনের কথাগুলো ছন্দের আকারে লিখতে থাকে তার নিজের ডায়েরিতে। হঠাৎ এমন সময় রেজিস্ট্রি অফিসের প্যানেলের লোক বনির নাম ধরে ডাকে। অন্যদিকে দেখা যায় বনির যার সঙ্গে বিয়ে হবে তার বাবা মা সেখানে উপস্থিত হয়েছে। এদিকে বনির চোখ খুঁজে চলেছে তার উডবি হাজবেন্ডকে। এমন সময় বনির ফোনে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই তার উডবি তাকে বলে, ভানি সরি, রাতে আমার ফ্লাইট, আমি সান ফ্রান্সিসকো যাচ্ছি, আমার প্রমোশন হয়েছে, আমি আসতে পারছি না। ভানি বলে ওকে, আমরা তাহলে রেজিস্ট্রির ডেটটা চেঞ্জ করে নিই। উল্টো দিক থেকে তার উডবি মহেশ বলে, সরি, আমি অন্য একজনের সঙ্গে রিলেশনে যাচ্ছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা শুনেই বনির চোখের সামনে গোটা দুনিয়াটা যেন একটা চক্কর মেরে ওঠে। দূর থেকে বনির মা বনির এই রিয়াকশনটা দেখে বুঝতে পারে। সে দৌড়ে আসতে আসতেই বনি সেখানে অজ্ঞান হয়ে যায়। সিন 6 মাস পরে আমরা দেখতে পাই বনি তার ব্যালকনিতে মন মরা হয়ে বসে আছে। ডায়েরিতে লেখা পাতাগুলো সে অর্ধেকটা প্রায় ছিঁড়েই ফেলেছে। এমন সময় বনির মা সেখানে এসে তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বলে জীবনটাকে এইভাবে নষ্ট না করে অন্তত তাদের মুখ চেয়ে আবার যেন স্বাভাবিক হয়ে যায়। এই বনির বাবা মিস্টার বাত্রা তাকে গাড়ি করে বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় পাশে বাইক নিয়ে এসে উপস্থিত হয় এই সিনেমার হিরো ক্রিস। বাইক চালাতে চালাতে সিগারেট ধরানোটা বনি একটু অদ্ভুতভাবে তাকিয়ে দেখে। ক্রিস সেখান থেকে ফুল স্পিডে বাইকটা নিয়ে বেরিয়ে যায়। দৃশ্য চেঞ্জ হতেই বনির বাবা বুজলিস্ট বলে একটা অফিসের সামনে তাকে ড্রপ করে দেয়। ভেতরে ঢুকতে গিয়ে বনি লক্ষ্য করে তার জুতোর লেসটা খুলে গেছে। হাতে থাকা ডায়েরিটা পাশে একটা জায়গাতে রেখে সে জুতোর লেসটাকে বাঁধতে থাকে। এমন সময় সেখানে দেখতে পায় ক্রিস আবার বাইক নিয়ে এসে উপস্থিত হয়েছে। ক্রিসকে দেখে বনি অফিসের ভেতরে ঢুকে যায় আর ওই ডায়েরিটা ভুলে ওখানেই ফেলে যায়। এদিকে ক্রিস অফিসের ভিতরে ঢোকার সময় ওই ডায়েরিটা লক্ষ্য করে এবং সে ওটাকে হাতে তুলে নেয়। ভেতরে আমরা দেখতে পাই অফিসের দুজন বস মিলে বানির ইন্টারভিউ নিচ্ছে। আমরা বিভিন্ন রকমের অ্যাক্টর এবং ইনফ্লুয়েন্সারদের ইন্টারভিউ নিয়ে থাকি। এক্ষেত্রে তোমাকে কিন্তু বিভিন্ন রকমের ট্যান্ট্রাম এবং ইগো সহ্য করতে হতে পারে। এতে বনির কোনো সমস্যা নেই বললে তারা তাকে ইন্টার্নশিপে কাজে নিয়ে নেয়। কথা শেষ হয়ে গেলে বনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় ক্রিস বানির ডায়েরিটা নিয়ে সামনে উপস্থিত হয়। ডায়েরিটা ফেরত দিলে ভানি থ্যাংক ইউ বলে। ক্রিস কোনো উত্তর না দিয়ে সোজা অফিসের ভেতরে ঢোকে। ভেতরে গিয়ে সে জিজ্ঞাসা করে ঋত্বিক রয়কে। আমরা দেখতে পাই ইন্টারভিউ নেওয়া সেই লোকটি সামনে এসে বলে আমি। ক্রিস আর কোনো কথা না বলে সপাটে এক থাবড়া মারে ঋত্বিক রয়কে। এটা দেখে ভানি আবার থমকে দাঁড়িয়ে পড়ে। অফিসের কেউ তো বুঝতেই পারছে না কেন ওকে পেটাচ্ছে। আর এইদিকে ক্রিস পেটাতে পেটাতে বলে সবসময় তোমরা সেলিব্রিটি আর নেপোকেটসদের পেছনে ক্যামেরা নিয়ে পড়ে থাকো, তারা যাই বলুক তোমরা সবকিছুতে ওয়াও রিয়াক্ট করো। এইদিকে যখন কোনো ট্যালেন্টেড ছেলেমেয়েরা নতুন কিছু করার চেষ্টা করে তোমরা তখন উল্টোপাল্টা কথা বলো বা লেখো। আসলে ক্রিসদের একটা ব্যান্ড আছে জোশ, আর সেটা নিয়েই উল্টোপাল্টা কথা লিখেছে সোশ্যাল মিডিয়াতে, আর তার জন্যই একে বেধারো পেটাচ্ছে ক্রিস। ক্রিসের এই বিহেভিয়ার দেখে বনি অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ঋত্বিককে পেটানো হয়ে গেলে ক্রিস বলে আমার নাম কৃষ কাপুর, নামটা মনে রাখিস। আর এটা বলেই সে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। সামনে ভানিকে দেখে বলে তুমি খুব ভালো লেখো। এদিকে অফিসের সবাই এই পুরো ঘটনাটাকে মোবাইলে ভিডিও করছে। এমন সময় সিকিউরিটি এসে ক্রিসকে আটকাতে গেলে সে একটা ধাক্কা মেরে সেখান থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই রাতের বেলা ক্রিস বাইক নিয়ে তাদের মিউজিক ওয়ার্কশপের সামনে এসে উপস্থিত হয়। হাতে একটা রঙের ডাব্বা থেকে কালো রং বার করে তাদের পোস্টারের মধ্যে সেটা লাগাতে থাকে। ক্রিসের আচরণ দেখে বোঝা যাচ্ছে সে প্রচন্ড রেগে আছে।
ব্যান্ডের সবাই তাকে জিজ্ঞাসা করলে সে বলে আমি সমস্ত কিছু করেছি, তারপরেও কেন এই সমস্ত কথাবার্তা আমাদেরকে সহ্য করতে হবে। ব্যান্ডের সকলের সঙ্গে ক্রিসের একটা বড় ঝামেলা শুরু হয়ে যায়। এমন সময় ব্যান্ডের একজন মোবাইলে একটা ভিডিও দেখায় যেখানে ক্রিস ঋত্বিককে পিটিয়েছে, আর ঋত্বিক সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তাদের ব্যান্ডের সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলেছে। ব্যান্ডের কয়েকজন তখন বলে প্লিজ বোঝার চেষ্টা কর ক্রিস, তুই আমাদের রেপুটেশন নষ্ট করছিস। আর এটা শোনার পর ক্রিস আরো বেশি চিৎকার চেঁচামেচি করলে পরে ব্যান্ডের প্রধান মেম্বাররাই সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। আসলে ক্রিসদের এখানে একটা শো ছিল যেটা করতে তারা এখানে এসেছিল। সবাই চলে গেলে রাগে ক্রিস নিজের জ্যাকেটটা খুলে সোজা মঞ্চের দিকে গিয়ে ওঠে। সমস্ত সিস্টেমগুলোকে ঠিকঠাক করে সে নিজের মতো নিজে গান শুরু করে। ক্রিসের গান শুনে অডিয়েন্স ধীরে ধীরে একত্রিত হয় মঞ্চের কাছে এবং সবাই বেশ এনজয় করে গানটিকে শুনতে থাকে। হঠাৎ শুরু হয় বৃষ্টি, আর বৃষ্টি শুরু হতেই সমস্ত অডিয়েন্স বিভিন্ন রকম শেডের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই ভানি তার ঘরে ডায়েরিটা খুলে পেন নিয়ে কিছু লেখালেখি শুরু করেছে। এদিকে বৃষ্টির মধ্যেও গলা ফাটিয়ে গান করে যাচ্ছে ক্রিসের এই গানের তালে কিছুক্ষণ পরে সমস্ত অডিয়েন্সরা ছাতা নিয়ে মঞ্চের সামনে এসে উপস্থিত হয়। অন্যদিকে বনি তার নিজের লেখা বন্ধ করে ডায়েরির সেই পাতাগুলোকে ছিঁড়তে থাকে, আর এদিকে তখনও গান করে চলেছে ক্রিস। ওপরে বৃষ্টি, নিচে গান, আর এতে দর্শকের জুড়িয়ে যায় পুরো মন প্রাণ। আপনাদের জুড়াচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা একটু উৎসাহ পাই। যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই বৃষ্টিতে নিজেকে শান্ত করছে বানি। গান শেষে ক্রিস ভেজা গায়ে একটা বারের মধ্যে ঢোকে। পেছন পেছন তাকে ফলো করতে করতে আসে তার বন্ধু কেভি ক্রিসকে বলে ভাই দারুণ হয়েছে, কিন্তু আমাদের না একসঙ্গে থাকা উচিত। ক্রিস বলে ফালতু কথা না বলে এখান থেকে যা, আমি থাকতে চাই না। কেভি রেগে বলে বাবা আমাকে টাকা পাঠায়, আর আমি সেই টাকা দিয়ে তোদের পেছনে খরচা করি আর এই ব্যান্ডের পেছনে খরচা করি, আর তুই আমাকে বলছিস গেট লস্ট। ক্রিস কেভির কোনো কথায় পাত্তা না দিয়ে সে সোজা বাথরুমের মধ্যে ঢোকে। বাথরুমের বাইরে কেভি ক্রিস করে ডাকতে থাকে। হঠাৎ বাথরুমের মধ্যে একটা ধূপ ধাপ ধীপ ধাপ করে আওয়াজ শুরু হয়। বাইরে থেকে কেভি বলে তুই ঠিক আছিস তো ক্রিস কোনো উত্তর দিচ্ছে না। কিছুক্ষণ পর হঠাৎ বাথরুম থেকে একটা মেয়ে বেরোয়। হ্যাঁ বন্ধুগণ, আপনারা ঠিক যেটাই ভাবছেন সেটাই করছিল ক্রিস। বাথরুমের দরজাটা খুলে ক্রিস বলে 10টা মিনিট অপেক্ষা করতে পারলি না। কেভি বেচারা কি বলবে বুঝতে পারছে না। সিন চেঞ্জ হতেই আমরা দেখতে পাই ক্রিস আর কেভি একটা স্টুডিওতে এসে দাঁড়িয়ে আছে। সেখানে আমরা দেখতে পাই অনেক লোকজন এবং একজন বড় র্যাপারকে। কেভি ক্রিসকে বলে আমরা এর সাথে কোলাব করছি, এর প্রত্যেকটা ভিডিওতে 100 মিলিয়ন করে ভিউ আসে। এমন সময় সেই র্যাপারের সেক্রেটারি এসে ক্রিসকে বলে তুমি আমাদের জন্য একটা গান বানাও, আমরা তোমাকে অপরচুনিটি দিচ্ছি, যদি ভালো হয় তাহলে নেব, আর তা না হলে লাইনে অনেক লোক আছে। ক্রিস একটা অ্যাটিটিউড নিয়ে বলে এটা কোনো অপরচুনিটি নয়, আপনার দরকার ভালো গান যেটা আমি আপনাদেরকে দেবো, আর আমাদের দরকার প্ল্যাটফর্ম যেটা আপনার থেকে আমরা পাবো। অন্যদিকে আমরা দেখতে পাই ভানি সেখানকার একজন সিকিউরিটিকে রিকোয়েস্ট করে বলছে তাকে যেন ভেতরে ঢুকতে দেওয়া হয়। এটা দেখতে পেয়ে ক্রিস সিকিউরিটিকে গিয়ে বলে ও আমাদের সঙ্গে আছে, এবং ভানির হাতে থাকা ডায়েরিটা সে নিজের হাতে নিয়ে ভানিকে ভেতরে নিয়ে আসে। এদিকে কেভি এসে ক্রিসকে বলে আরে তুই যা তা বলে দিচ্ছিস, এখন এত জলদি গানটা লিখবে কে? ক্রিস নিজের পেছন থেকে ভানির ডায়েরিটা বার করে ভানির দিকে ইশারা করে বলে ও লিখবে। এদিকে ভানি সেক্রেটারিকে গিয়ে রিকোয়েস্ট করে সে একটা ইন্টারভিউ নিতে চায় এই র্যাপার সিঙ্গারের। অন্যদিকে ক্রিস ভানির লেখা সেই লাইনগুলোকে সুন্দর করে গানের মাধ্যমে প্রেজেন্ট করতে থাকে সবার সামনে। ভানি এটা দেখে মোটামুটি চমকে যায়, ওর লেখা লাইনগুলোই ক্রিস গাইতে শুরু করেছে। আর র্যাপার ক্রিসের এই গান শুনে ছুটে এসে বলে এটা খুব সুন্দর গান, আমি তো এরকম কিছুই খুঁজছিলাম। অডিয়েন্সের রেসপন্স দেখে ভানি কিছুটা অবাক হয়ে যায়। ক্রিস গান শেষ করলে র্যাপার তাকে বলে ট্যালেন্ট আছে ভাই তোর, কিন্তু এর পরের লাইনগুলো কোথায়? ভানির দিকে ক্রিস ইশারা করে বলে ও জানে। পরের সিনে আমরা দেখতে পাই অফিসের বস ভানিকে জিজ্ঞাসা করছে তুমি রাজি করালে কি করে ইন্টারভিউর জন্য? ভানি বলে ক্রিস কাপুরের সঙ্গে কোলাব করে, আর শুধু তাই নয় ওরা আমাদেরকে পডকাস্ট এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে সাহায্য করবে। পরের সিনে আমরা দেখতে পাই ক্রিস রেকর্ডিং স্টুডিওতে সিগারেট খাচ্ছে। ভানি তাকে বলে আমি বেশি রাত পর্যন্ত কাজ করতে পারবো না। ক্রিস কোনো উত্তর না দিয়ে সিগারেট টেনেই যাচ্ছে। ভানি আরো বলে আমি সিগারেটের ধোঁয়া একদম সহ্য করতে পারি না। আর এরপরে ক্রিস সিগারেট নিভিয়ে বসে মিউজিক করতে, উল্টো দিকে ভানি বসে গান লিখতে। ক্রিস বলে তোমার কাছে তো লাইনগুলো লেখা ছিল। ভানি তখন বলে ওগুলো আমি ছিঁড়ে ফেলেছি। ক্রিস একটু অবাক হয়ে বলে তোমার মনে নেই লাইনগুলো? ভানি বলে না আমার মনে নেই। ক্রিস একটু হতাশ হয়ে পড়ে। এদিকে ভানি ডায়েরিটা খুলতেই তার সেই পুরনো কথাগুলো আবার মনে পড়ে। ভেতর থেকে কেভি হঠাৎ বলে ওঠে ভাই এত লেট কেন করছিস, 3000 টাকা ঘন্টা চলছে স্টুডিওটার। ভানি বলে আমি আর মনে হয় ওই লাইনগুলো লিখতে পারবো না। ক্রিস বলে কেন? আমার একটু শান্ত আর নিশ্চুপ জায়গার প্রয়োজন। ক্রিস রেগে গিয়ে সাইলেন্স। ভানিতে একটু ঘাবড়ে যায়, সে উঠে চলে যেতে যেতে বলে আমি অন্য সময় লিখব। ক্রিস বলে এটা একটা সাউন্ড প্রুফ স্টুডিও, তুমি এখানে লিখতে পারছো না তো কোথায় লিখতে পারবে? ভানি তখন রেগে বলে লেখার জন্য স্টুডিও নয়, একটা ভালো মন মানসিকতার প্রয়োজন, একটা ভালো মুডের প্রয়োজন, যেটা এখানে নেই। ক্রিস তখন বনিকে নিয়ে সেখান থেকে একটা স্কুলের প্লেগ্রাউন্ডে নিয়ে যায়। ভানি সেখানে দাঁড়িয়ে আছে, আর ক্রিস ব্যাট করতে করতে ভানিকে বলে তুমি প্রবলেমের মধ্যেই সলিউশন খুঁজছো, একবার সলিউশনটাকে নিয়ে আলাদা করে ভাবো, দেখো তোমার সামনে এমনি চলে আসবে। এটা বলতে বলতে ক্রিস ব্যাট করতে করতে ভানির কনসেন্ট্রেটটাকে বলের দিকে নিয়ে যায়। তারপরে একটা বল 6 মেরে ক্রিস বাচ্চাদের সঙ্গে উল্লাস করতে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই বনি নিজের মধ্যে একটা স্বস্তি বোধ করতে থাকে।
তারপরে সে একটা জায়গাতে বসে ডায়েরিতে আবার গান লিখতে শুরু করে। ক্রিস তারপরে ছুটে এসে ডায়েরিটা হাতে নিয়ে গানটা গাইতে শুরু করে। স্কুলের সমস্ত বাচ্চারাও সেই গানটাকে এনজয় করতে থাকে। দৃশ্য চেঞ্জ হতেই আমরা দেখতে পাই ক্রিস ভানিকে বাড়িতে ড্রপ করে দিচ্ছে, আর ভানির হাতটা ধরে ঘড়ি দেখে বলে, তুমি যে টাইম দিয়েছিলে তার অনেক আগেই হয়ে গেছে। পরের দিন আমরা দেখতে পাই ভানি অফিসে বসে ক্রিসের জন্য গান লিখে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাচ্ছে। ঘুম থেকে উঠে ক্রিস ভিডিও কলে ভানির সামনে সেই গানটা গাইতে থাকে। ভানি বেশ এনজয় করতে থাকে। এরপর আমরা দেখতে পাই ভানি ক্রিসদের সেই মিউজিক স্টুডিওতে এসছে। সেখানে অনেকজন সিঙ্গার আর মিউজিশিয়ানরা মিলে ভানির লেখা গান গিয়ে প্র্যাকটিস করছে। এটা দেখে ভানির দারুণ ভালো লাগে। আর এরপর থেকে আমরা গানের তালে তালে দেখতে পাই কখনো ভানি গান লিখছে তো কখনো ক্রিসরা সবাই মিলে গানটাকে প্র্যাকটিস করছে। গান শেষ হতেই আমরা দেখতে পাই ক্রিস ভানিকে বাইকে বসিয়ে নিজের জামা দিয়ে দুজনের কোমরে বেঁধে বাইকটাকে ফুল স্পিডে চালিয়ে বেরিয়ে যায়। রাস্তায় হঠাৎ ক্রিসের চোখ যায় একজন মধ্যবয়সী লোকের দিকে, যে মদ খেয়ে রাস্তার মধ্যে ঝামেলা করছে। এটা দেখে ক্রিস বাইকটা ঘুরিয়ে অন্য দিক দিয়ে চলে যায়। দৃশ্য চেঞ্জ হতেই আমরা দেখতে পাই ক্রিসরা সেই র্যাপারের স্টুডিওতে দাঁড়িয়ে আছে। র্যাপার আর তার সেক্রেটারি মিলে আলোচনা করছে গানটা খুব ভালো হয়েছে, কিন্তু গানটার মধ্যে র্যাপ নেই, তাই র্যাপের খুব প্রয়োজন। অন্যদিকে ক্রিস রাস্তায় থাকা সেই মাতাল লোকটির কথা ভাবতে থাকে, আর হঠাৎ সে বলে ওঠে পরশুর মধ্যে রেডি হয়ে যাবে র্যাপ সহ গান। র্যাপার ক্রিসকে শাবাশি দিয়ে সেখান থেকে তার টিম নিয়ে চলে যায়। এরপরে ভানি ক্রিসকে বলে, এত কষ্ট করে আমরা গানটা তৈরি করলাম আর তুমি এই গানটা চেঞ্জ করতে রাজি হয়ে গেলে? ক্রিস বলে, হ্যাঁ, আমাদের ওই প্ল্যাটফর্মটার প্রয়োজন, তাই। আর তাছাড়া র্যাপ বা হিপ হপ ছাড়া গান চলে না। ভানি বুঝতে পারে আসলে এটা ক্রিসের মনের কথা নয়, সে বাধ্য হয়ে বলছে। ভানি ক্রিসকে গান চেঞ্জ না করার কথা বললে দুজনের মধ্যে একটা তর্কাতর্কি বেঁধে যায়। ঠিক এমন সময় সেখানে একজন ইন্সপেক্টর এসে ক্রিসকে বাইরে ডেকে নিয়ে যায়। বাইরে বড় অফিসার গাড়িতে বসে ক্রিসকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? ক্রিস কাপুর নাম বললে অফিসার বলে, বাবার নাম বলতে কি অসুবিধা আছে? ক্রিস লক্ষ্য করে গাড়ির পেছনে সেই মাতাল লোকটি বসে আছে। অফিসার তখন ক্রিসকে বলে, তোমার বাবা মদ খেয়ে রাস্তাঘাটের লোকের সঙ্গে ঝামেলা করছে, এর পরের দিন কিন্তু আর ছাড়বো না, তোমাকে সহ লকআপে পুরো দেবো। তার মানে বোঝা গেল এই লোকটি হচ্ছে ক্রিসের বাবা। ক্রিস তো এটা শুনে মোটামুটি রেগে আগুন। পেছন থেকেই সমস্ত কিছু বানি দেখছে। এদিকে কেভি ক্রিসের বাবাকে ধরে আছে। ক্রিস তখন প্রচন্ড লজ্জিত ভাবে দাঁড়িয়ে রয়েছে। ক্রিসের বাবা ওখান থেকে চলে যেতে চাইলে ক্রিস নিজের রাগ না সামলাতে পেরে তার বাবার হাতটা ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে আসে। তারপর একটা ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, মদ খাবে তুমি? মদ, যাও আরো বেশি করে খাও, বলে পকেট থেকে কিছু টাকা বার করে তার বাবার দিকে ছুঁড়ে মারে। এদিকে এই পুরো ঘটনা দেখে কিছুই বুঝে উঠতে পারে না ভানি। তারপরে রাগে ক্রিস সেখান থেকে গড়গড়িয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। রাতে ক্রিস সেই স্কুলের প্লেগ্রাউন্ডে গিয়ে একাই ব্যাট করতে থাকে। এমন সময় ভানি সেখানে এসে উপস্থিত হয়। নিজের ব্যাগ থেকে ডায়েরিটা বার করে বলে, আমি র্যাপ লিখে দিয়েছি। ক্রিস কোনো উত্তর না দিয়ে নিজের মতন ব্যাট করতে থাকে। ভানি তখন ক্রিসের মনের অবস্থাটা বুঝতে পেরে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। তোমার যেমন একটা পাস্ট আছে, আমারও একটা পাস্ট আছে। কাউকে ভালোবাসতাম আমি, ওর সঙ্গে বিয়েও করতে চলে গেছিলাম, কিন্তু রেজিস্ট্রি অফিসে ও না এসে আমাকে ফোন করে বলল ওর জীবনে অন্য কেউ আছে আর ও তাকেই বিয়ে করে নিয়েছে। চলে যাওয়ার সময় ও আমার জীবন থেকে সব থেকে দামি জিনিসটা ছিনিয়ে নিয়ে গেছে, সেটা হলো আমার রাইটিং। আর তারপরে তুমি আমার জীবনে এলে। তুমি আসার পরে আমি আবার নতুন করে লিখতে শুরু করলাম, আবার সবকিছু ভালো হতে লাগলো, আমি আবার নতুন করে বাঁচতে শিখলাম। তুমি একবার চেষ্টা করো না আবার লাইফটাকে নতুন করে শুরু করার। ক্রিস কোনো উত্তর না দিলে বনি সেখান থেকে চলে যেতে যায়। ক্রিস বলে ওঠে, ভানি হেল্প মি। ভানি ঘুরে দাঁড়ায়। অন্যদিকে বারে তখনও ক্রিসের বাবা বসে মদ খাচ্ছে। বারের ওয়েটার তার বাবাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এমন সময় ক্রিস সেখানে এসে তার বাবাকে কোনো রকম ভাবে সামলে সেখান থেকে বার করে নিয়ে চলে যায়। এরপরে বানি আর ক্রিস তার বাবাকে নিয়ে একটা নেশা মুক্তি কেন্দ্রতে নিয়ে আসে। ডক্টর জানায় এখানের ফিস ইয়ারলি 9 লাখ টাকা। এটা শুনে ভানি এবং ক্রিস দুজনেই বেশ চিন্তায় পড়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ক্রিস সেই র্যাপারের সেক্রেটারির কাছে টাকা চাইতে এসেছে। সেক্রেটারি তখন বলে, পেমেন্ট তোমাকে আমি দিয়ে দেবো, কিন্তু তুমি এই গানটার জন্য কোনো রকম রাইটস পাবে না, তোমার নামও কোথাও যাবে না, না এখন না পরে। কথাটা শুনে কেভি একটু উত্তেজিত হলে ক্রিস তাকে শান্ত করে। সব রকম শর্তে ক্রিস রাজি হয়ে সেক্রেটারির কাছ থেকে একটা চেক আর শোয়ের 2টো পাস নিয়ে আসে। আর এই পুরো ঘটনাটাই বানি ভেতর থেকে দেখতে থাকে। এরপর ক্রিস বানিকে বাইকে করে বাড়িতে ড্রপ করতে যায়। বানির বাড়ির সামনে বানিকে ড্রপ করে ক্রিস বলে, ধন্যবাদ সবকিছুর জন্য। বানি পরের দিন দেখা করার কথা বললে ক্রিস বলে, একটা গানের কথা হয়েছিল, সেটা শেষ হয়ে গেছে, আমার মনে হয় না দেখা করার দরকার আছে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। বনিকে দেখে বোঝা যায় ও একটু আপসেট হয়ে গেছে। পরের সিনে আমরা দেখতে পাই বনির বাড়ির সব লোকজন মিলে বনির ওই ব্রডকাস্টটা দেখছে। এদিকে বনি ডায়েরির পাতা উল্টে দেখতে পাই র্যাপারের শোয়ের সেই টিকিট দুটো। সিন চেঞ্জ হতেই আমরা দেখতে পাই একটা বিশাল মঞ্চের মধ্যে দাঁড়িয়ে র্যাপার গান করছে। সামনে থাকা হাজার হাজার দর্শক সেই গান এনজয় করছে, আর দর্শকের ভিড়েই দাঁড়িয়ে রয়েছে ক্রিস। হঠাৎ ক্রিস শুনতে পায় পেছন থেকে কে যেন তাকে ডেকে উঠল। ঘুরে তাকাতেই দেখে ভানি। ভিড় কাটিয়ে দুজন দুজনের কাছে আসে, আর প্রচুর ভিড়ের মাঝে বনি আর ক্রিস একে অপরের কাছে আসতে থাকে। মানুষের ভিড়ের ধাক্কা যেন ক্রিস আর বনিকে একে অপরের দিকে ঠেলছে। সিচুয়েশনটা বেশ দেখার মতন ছিল, যদিও এটা সবার সঙ্গে হয় না, কিন্তু ভিড়ের মধ্যে কারোর সঙ্গে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এরপর দুজন দুজনার হুঁশ হারিয়ে ঠোঁটের ব্যায়াম করতে থাকে ভিড়ের মাঝখানে। তারপর সেই ভিড় থেকে চলে এসে তারা বাইকের মধ্যেও সেই ব্যায়ামটা করতে থাকে।
তবে এই ব্যায়াম এখানে থেমে থাকে না, এর পরে চলে যায় বিছানাতে। রোম্যান্স রোম্যান্স, বিশাল রোম্যান্স। পরের দিন ক্রিস আবার ফিরে এসেছে তাদের সেই পুরনো মিউজিক ব্যান্ড জোশের স্টুডিওতে, সাথে ভানিও। ক্রিসের ওখানে আসায় তাদের সমস্ত ব্যান্ডের ছেলেরা আবার নতুন করে উল্লাস শুরু করে। ক্রিস আবারও ব্যান্ডের সঙ্গে গান করতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই কেভি স্টুডিওর মধ্যে বসে তাদের ইউটিউব চ্যানেলের ভিউটাকে ফলো করছে এবং সে সবাইকে বলে তাদের ইউটিউব চ্যানেলের ভিউ ধীরে ধীরে অনেক বাড়ছে। রাতে আবারও ক্রিস ভানিকে বাইকে করে বাড়িতে ছাড়তে যাচ্ছে। বাইক থেকে নেমে ভানি যখন বাড়ির দিকে ঢুকছে এমন সময় ভানি লক্ষ্য করে নিচে তার বাবা এবং মা ক্রিসের বনিকে ছাড়তে আসাটা দেখতে পেয়েছে। ক্রিস তখন রাস্তার ওপরে বসে সিগারেট খাচ্ছে। ভানি পরিস্থিতিটা বুঝতে পেরে একটু ইতস্ততায় পড়ে যায় এবং সে ওখান থেকে সোজা হেঁটে ঘরে চলে যায়। কিছুক্ষণ পর ক্রিসও বুঝতে পারে সামনে দাঁড়িয়ে থাকা দুজন ভানির বাবা এবং মা। বাড়িতে এসে বনির মা বনিকে জিজ্ঞাসা করে, কে ছেলেটা, বন্ধু নাকি অন্য কেউ? ভানি এতে কোনো উত্তর না দিলে তার মা বলে, দেখ এই ধরনের ছেলেরা ভালো হয় না, তুই ওকে তোর অতীতের কথা বলিসনি তো? অন্যদিকে ভানির বাবা দরজা বন্ধ করতে গেলে দেখে ক্রিস দাঁড়িয়ে আছে দরজার কাছে। ভানির ব্যাগটা ভানির বাবাকে ফেরত দেয় ক্রিস। এদিকে ভেতরে তখনও ভানির মা ক্রিসের সম্পর্কে ভানিকে উল্টোপাল্টা কথা বলতেই থাকছে। দরজার বাইরে দাঁড়িয়ে ক্রিস এই সমস্ত কথাগুলো শুনতে পায়। ভানির মায়ের বকর বকরে ভানির মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ লক্ষ্য করা যায়। সে বেশি সময় এই কথাগুলো নিতে না পেরে হঠাৎ সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সিন চেঞ্জ হতেই আমরা দেখতে পাই হসপিটালে একটা সিটি স্ক্যানের মেশিনের নিচে ভানির জ্ঞান ফেরে। বাইরে ডক্টর ভানির মা এবং বাবাকে জানায়, দেখুন বিষয়টা অতটা সিরিয়াস নয়, কিছু টেস্ট করাতে হবে। উল্টো দিকে দাঁড়িয়ে ক্রিস সমস্ত কিছু শুনতে পায়। ভানির বাবা ক্রিসের কাছে এসে বলে, তুমি চাইলে ভেতরে যেতে পারো। ক্রিস ভেতরে যাচ্ছেই এমন সময় ভানির মা ক্রিসকে দাঁড় করিয়ে বলে, শোনো, আমার মেয়েকে বিয়ে করবে? যদি না করো তাহলে এখনই আমার মেয়ের জীবন থেকে চলে যাও। অনেক কষ্ট সহ্য করেছো নিজের জীবনে, আমার মেয়েটা কোনো সস্তার নয়, ওর জীবনটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলো না তুমি। এমন সময় ভানির বাবা এসে তার মাকে ধমক দিয়ে ওখান থেকে নিয়ে চলে যায়। ভেতরে ঢুকে ক্রিস ভানির পাশে বসে ভানিকে বলে, চলো আমরা বিয়ে করে নিই। ভানি একটু তাজ্জব হয়ে বলে, তুমি জানো বিয়ের মানেটা কি? ক্রিস বলে, আমি 40টা বিয়েতে পারফর্ম করেছি, আমি জানি না। ভানি ক্রিসকে থামিয়ে বলে, তুমি তো এটাও জানো না তুমি আমাকে ভালোবাসো কিনা, আর তাছাড়া তুমি মাথা থেকে এই সমস্ত কথা বাদ দিয়ে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করো, তোমাকে অনেক বড় সুপারস্টার হতে হবে। কথাটা শুনে আবেগে ক্রিস বনিকে জড়িয়ে ধরে। পরের সিনে আমরা দেখতে পাই ভানি গাড়িতে করে বাড়ির দিকে চলে যাচ্ছে। ক্রিস রাস্তার মাঝখানে দাঁড়িয়েই বনিকে হাঁ করে দেখতে থাকে। সিন চেঞ্জ হতে আমরা দেখতে পাই ক্রিস মনমারা হয়ে বাসে করে তার ব্যান্ডের সঙ্গে কোথাও একটা যাচ্ছে। এমন সময় রাস্তার মাঝখানে প্রচুর ভিড় দেখে তাদের বাসটি দাঁড়িয়ে পড়ে। ভেতরের সবাই তখনও বুঝতে পারছে না ঠিক কী হচ্ছে রাস্তাতে। এমন সময় ক্রিস জানালা দিয়ে বেরিয়ে বাসের ওপরে উঠে দাঁড়ায়। ক্রিসকে দেখতেই সকল মানুষেরা উচ্ছ্বাসে ফেটে পড়ে। এমন সময় কেভি বাসের ওপরে উঠে এসে ক্রিসকে জানায় তাদের মিউজিক ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, হাজার হাজার রিলস তৈরি হয়ে গেছে তাদের গানের ওপরে, তুই সুপারস্টার হয়ে গেছিস ভাই। ক্রিস তো তখনও বিশ্বাস করতে পারছে না যে কি হচ্ছে তার সঙ্গে। এমন সময় কেভি সবার মাঝে চিৎকার করে বলে ওঠে, গাইজ এই হচ্ছে আমাদের ক্রিস কাপুর। শুনেই সবাই চিৎকার করে ওঠে, সঙ্গে সঙ্গে মোবাইলে ভিডিও করতে থাকে ক্রিসের। এতদিন পর নিজের স্বপ্নকে এইভাবে পূর্ণ হতে দেখে ক্রিস যেন স্তব্ধ হয়ে গেছে। এদিকে রাস্তার মাঝখানে গাড়ি থেকে নেমে দাঁড়ায় সেই র্যাপারের সেক্রেটারি। এটা দেখে ক্রিসরা সকলে তার দিকে তাকিয়ে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই ভানিকে একজন মহিলা ডক্টর চোখে লাইট মেরে ট্রিটমেন্ট করছে। ডক্টর ভানিকে জিজ্ঞাসা করে, তুমি কি মেডিটেশন করছো বা কোনো সাপ্লিমেন্ট নিচ্ছ? ভানি জানায় বাবা জানে ওটা। এরপর ডক্টর কিছুক্ষণ কথা বলতে বলতে বুঝতে পারে বনি ইদানিং সবকিছু ভুলে যাচ্ছে। বিষয়টাতে বনিও একটু দুশ্চিন্তায় পড়ে যায়। ডক্টর বনিকে জানায় যে তোমার একটা ভয়ানক রোগ হয়েছে যার নাম হলো অ্যালজাইমার্স। তুমি ইমিডিয়েটলি বাড়ির লোককে সবকিছু জানাও, তা না হলে তুমি ধীরে ধীরে সমস্ত কিছু ভুলতে থাকবে। এটা শুনে বনির দুশ্চিন্তা আরও বেড়ে যায়। সে ওখান থেকে রিপোর্টটা নিয়ে বাইরে বেরিয়ে চলে আসে। রাস্তায় হাঁটতে হাঁটতে বনি ডাক্তারের সমস্ত কথাগুলোকে মনে করতে থাকে। ডক্টর তাকে আরও বলেছিল, ভানি তুমি এই রোগটার সঙ্গে একা লড়তে পারবে না, তোমাকে সবাইকে জানিয়ে এটাকে মোকাবেলা করতে হবে। হাঁটতে হাঁটতে ভানি নিজের বাড়ির সামনে আসলে ক্রিস রাস্তার উল্টো দিক থেকে চিৎকার করে বলে ওঠে, তুমি আমার ফোন ধরছো না কেন? ক্রিস ভানির কাছে এসে মোবাইলে ভিডিও দেখিয়ে বলে, দেখো এত লোক আমার জন্য অপেক্ষা করছে, প্রচুর শোয়ের অফার আসছে আমাদের কাছে, এতগুলো দিন স্ট্রাগলের পর আজ আমি ফাইনালি আমার সাফল্যের রাস্তা দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও আমি খুশি নই, কেন জানো? কারণ তুমি আমার সঙ্গে ছিলে না তাই। ভানির চোখ ছলছল করে ওঠে। ক্রিস আরও বলে, আজকে সবাই আমার সাফল্যটাকে দেখছে, কিন্তু এই সাফল্যের পেছনে কতটা গুরুত্বপূর্ণ সেটা কেউ জানে না। তুমি বলেছিলে না নতুন করে শুরু করতে, আমি শুরু করেছি। এটা বলেই ক্রিস ভানিকে নিয়ে পাশে থাকা একটা গাড়ির ওপরে উঠে দাঁড়ায়। তারপরে আকাশে তারার দিকে হাত দিয়ে বলে, আমি ওখানে যেতে চেয়েছিলাম ভানি, কিন্তু সেটা একা নই, তোমাকে সাথে নিয়ে। এরপরে ছলছল চোখে দুজন দুজনকে জড়িয়ে ধরে অনুভব করতে শুরু করে নিজেদের ভালোবাসাকে। পরের দিন গাড়িতে যেতে যেতে ভানির বাবা ভানিকে জিজ্ঞাসা করে, তুমি ডক্টরের কাছে গেছিলে না? কি বলেছিল ডক্টর?
ভানি কোনো উত্তর না দিয়ে ডক্টরের কথাগুলো আবার ভাবতে শুরু করে। ভানির মনে পড়ে যায় ডক্টরের সেই কথা। রিপোর্টটা হাতে দিয়ে ডক্টর বলছে, তোমার হাতে কিন্তু আর বেশি সময় নেই, খুব শীঘ্রই তোমাকে ধীরে ধীরে গ্রাস করে নেবে এই রোগ। তুমি পাস্ট এবং প্রেজেন্ট নিয়ে বিচলিত হয়ে উঠবে, তুমি বুঝতেই পারবে না কোনটা কখন ঘটেছিল। আর এই কথাগুলোই ভাবতে ভাবতে বনি অফিসের ভেতরের দিকে ঢুকছে। এমন সময় ভেতর থেকে ঋত্বিক ছুটে এসে বলে, ভানি প্লিজ কাম, ভেতরে এসো। ভেতরে আসতেই বস তাকে ইন্ট্রোডিউস করায় মহেশের সাথে। হ্যাঁ, এই হলো সেই মহেশ যার সঙ্গে ভানির বিয়ে হওয়ার কথা ছিল, আর যার জন্যই ভানি আজ এই মারাত্মক রোগটি সঙ্গে নিয়ে চলছে। বস জানায় উনি আমাদের নতুন পার্টনার এবং ইনভেস্টর। মহেশকে দেখে ভানি কেমনটা স্তব্ধ হয়ে রয়েছে। মহেশ কি বলছে না বলছে কিছুই যেন বনির কানের মধ্যে ঢুকছে না, আর অতীতে সেই পুরনো কথাগুলো তার মাথায় ঘুরতে থাকে। ধীরে ধীরে ভানি কেমন একটা ঘোরের মধ্যে প্রবেশ করছে, কারোর কথায় ওর কানে ঠিক মতন পৌঁছাচ্ছে না, কেমন একটা হ্যালুসিনেশনের মধ্যে যেন নিজেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই ভানি ক্রিসের ঘরে কম্পিউটার টেবিলের সামনে চেয়ারে বসে রয়েছে। ক্রিস তখন বেরোনোর জন্য ব্যাগপত্র গোছগাছ করেই ফেলেছে, কিন্তু অফিসের সেই ঘোর যেন ভানির এখনো কাটেনি। হঠাৎ ঘোরটি কাটতেই সে বলে ওঠে, আমি জব ছেড়ে দিচ্ছি। এরপরে ভানি উঠে ব্যাগ গোছাতে গোছাতে বলে, আমি আর সহ্য করতে পারছি না এই সেলিব্রিটিদের ট্যান্ট্রাম আর ইগো। ক্রিস অবাক হয়ে জিজ্ঞাসা করে, ভানি তুমি কি করছো? ভানি বলে, তোমাকে যেতে হবে না, তোমার শো আছে না, তাই ব্যাগটা প্যাক করে দিচ্ছি। ক্রিস বলে, কিছুক্ষণ আগেই তো আমরা দুজন মিলে প্যাক করলাম ভানি। স্তব্ধ হয়ে গিয়ে বনি বুঝতে পারে রোগটি তাকে আরো বেশি করে গ্রাস করে তুলছে। এরপরে ক্রিসকে বাইরে ছাড়তে আসে। বাইরে ক্রিসের ব্র্যান্ডের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ক্রিস ভানিকে জিজ্ঞাসা করে, সব ঠিক আছে না ভানি? ভানি বলে, হ্যাঁ সব ঠিক আছে। তারপরে মিষ্টি করে হেসে ক্রিসকে জড়িয়ে ধরে, যাও তোমার শো আছে, তোমার ফ্যান্সরা তোমার জন্য ওয়েট করছে। ভানির দিকে দেখতে দেখতে ক্রিস গাড়িতে উঠে বেরিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ভানি একটা পার্টির গেটে দাঁড়িয়ে রয়েছে। সিকিউরিটি তাকে পাশ থেকে জিজ্ঞাসা করে যাচ্ছে, ম্যাডাম আপনার নাম কি? ভানি তখন একটা অন্য ঘোরের মধ্যে রয়েছে। এমন সময় মহেশ সেখানে এসে বলে, ভানি তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? সিকিউরিটি বলে, স্যার আমি ম্যাডামকে অনেকবার তার নাম জিজ্ঞাসা করেছি, কিন্তু উনি কিছুই বলছে না। আসলে ভানি এখান থেকে নিজের নামটাও প্রায় ভুলে যেতে শুরু করেছে। অশোকের ঘোরে ভানি কিছুই বুঝতে পারছে না তার চোখের সামনে ঠিক কি চলছে। ভেতরে আমরা দেখতে পাই প্রচুর লোকজন মিলে পার্টি করছে। মহেশ ভানির জন্য একটা ড্রিঙ্ক নিয়ে এসে ভানিকে বলে, কেমন ছিলে তুমি কলেজে, আর আজ? এখন তোমাকে দেখলে চেনাই যায় না, কতটা স্মার্ট হয়ে গেছে তুমি। কিন্তু এসব কথা ভানির কানে যেন ঢুকছেই না, ও তার দুনিয়াতেই রয়েছে। কথা বলতে বলতে মহেশ বনির শরীরে হাত দিতে শুরু করে। হ্যালুসিনেশনে ভানি কিছুই ফিল করতে পারে না মহেশ তার সঙ্গে ঠিক কী করতে চলেছে। কিছুক্ষণ পর মহেশের কথাগুলো ভানির কানে ইকোর মতন বাজতে শুরু করে। ভানি একটু স্বাভাবিক অবস্থায় তো আসে, কিন্তু সে বর্তমান নয় অতীতের টাইমে চলে যায়। হঠাৎ ভানি বলে ওঠে, বিয়ে হচ্ছে না আমাদের? কথাটা শুনে মহেশ হেসে উঠলে ভানি মহেশের হাত ধরে সিম ক্রিয়েট করতে শুরু করে দেয়। পার্টির লোকজন সবাই হাঁ করে তাকিয়ে ওঠে ওদের দিকে। মহেশ বলে, আমি পরে কথা বলছি। ভানি তখন চিৎকার করে উঠে বলে, কেন তুমি পরে কথা বলবে, এখনই কথা বলো। এমন সময় সেখানে মহেশের স্ত্রী এসে বলে, মহেশ কি হচ্ছে এখানে? মহেশ তখন তার স্ত্রীর কাছে গিয়ে বলে, কিছু না বেবি, আসলে ওর জব চলে যাচ্ছে তো, তাই ও একটু পাগল টাইপের হয়ে যাচ্ছে। কষ্টে স্তব্ধ হয়ে ভানি বুঝতে পারছে না তার সঙ্গে ঠিক কি ঘটে যাচ্ছে। এমন সময় মহেশ সিকিউরিটিকে ডাকলে ভানি সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায়। হাঁটতে গিয়ে ভানি পা হড়কে সেখানেই পড়ে যায়। আবার উঠে হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে সে ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে ক্রিস ভানিকে ফোন করে যাচ্ছে, আর ভানির ব্যাগটা সেই সিকিউরিটি টেবিলেই পড়ে রয়েছে। সিকিউরিটি ফোন রিসিভ করে ক্রিসকে সমস্ত ঘটনা খুলে জানালে ক্রিস ফ্লাইট ছেড়ে ছুটে সেখান থেকে বেরিয়ে চলে যায়। কেউই বুঝতে পারে না কি হচ্ছে। ছুটে এসে ক্রিস পার্টির গেটে সিকিউরিটির কাছ থেকে মোবাইল আর ব্যাগটা নেয়। হঠাৎ ক্রিস দেখতে পায় ব্যাগের মধ্যে ভানির সেই মেডিকেল রিপোর্টটা দেখে ক্রিস ভানির এই রোগটা সম্পর্কে জানতে পারে। পরের সিনে আমরা দেখতে পাই সেই প্লেগ্রাউন্ডে গিয়ে ভানি নিজের মতন নিজে ব্যাট করছে। হাঁপিয়ে উঠে ভানি পিচের মধ্যেই বসে পড়ে। এমন সময় ক্রিস সেখানে এসে একটু স্বাভাবিক হয়ে বলে, তুমি ঠিকভাবে ব্যাট করছো, তবে পশ্চারের একটু ভুল আছে। ভানিকে হাতে ধরে ব্যাট করতে শেখায়। হঠাৎ ভানি ক্রিসকে সরিয়ে বলে, জেনে গেছো না তুমি, থেকো না প্লিজ আমার সঙ্গে। ক্রিস বলে, তুমি কেন ছিলে আমার সঙ্গে সেই সময়টাতে? ক্রিস ভানির কাছে এসে বারবার বোঝানোর চেষ্টা করে যে দেখো, রোগ তো হতেই পারে, আমরা যেভাবে হোক ট্রিটমেন্ট করিয়ে নেবো কোথাও না কোথাও। কাঁদতে কাঁদতে ভানি ক্রিসকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর বলে, আমি যেখানেই যাই সবাই একটাই কথা বলবে, মেমোরি চলে যাবে আমার, সেই মুহূর্তগুলোও চলে যাবে যখন আমরা একসঙ্গে কাটিয়েছিলাম, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল আবার। ক্রিস তখন ভানিকে ধমক দিয়ে বলে, পারবো না আমি তোমাকে ছেড়ে যেতে। কি হবে, তুমি ভুলে যাবে তাই তো? আমরা আবার নতুন করে মেমোরি বানাবো, একবার ভুলে গেলে 10 বার বানাবো, 10 বার ভুলে গেলে 1000 বার বানাবো, কিন্তু যাই হয়ে যাক আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, এখন পারবো না, এর পরেও পারবো না, কোনোদিনই পারবো না। ক্রিসের এই কথা শুনে বনি হাওয়াও করে কাঁদতে কাঁদতে ক্রিসকে জড়িয়ে ধরে। পরের সিনে আমরা দেখতে পাই ভানিকে নিয়ে তার বাবা মা সেই ডক্টরের কাছে এসেছে। ডক্টর তাকে বলছে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে দিয়ে তোমাকে চলতে হবে।
আর কোনো রকমের দুশ্চিন্তা করা যাবে না। ভালো হয় যদি তুমি কোনো ফাঁকা এবং নিরিবিলি স্থানে গিয়ে নিজের সময়টাকে কাটাও, যেখানে শহরের কোনো কোলাহল থাকবে না, কোনো জঞ্জাল থাকবে না, একটা শান্ত পরিবেশ। এদিকে বাইরে বসে দুশ্চিন্তা করছে ক্রিস। এরপরে বাইরে এসে ভানির বাবা এবং মা দুজন মিলে তর্কাতর্কি শুরু করে দেয় কে ভানিকে নিয়ে বাইরে যাবে। এদিকে ভানি, উল্টো দিকে ক্রিস, দুজনেই তার বাবা মায়ের কথা শুনতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই ভানি নিজের ব্যাগপত্র গুছিয়ে ফ্ল্যাটের বাইরে এসছে একটা শান্ত পরিবেশে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে ভানির মা বাটিতে একটু খাবার নিয়ে ছুটে আসছে ভানির দিকে। সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে ক্রিস। আমরা বুঝতে পারি তার মানে ভানির সঙ্গে যাচ্ছে হলো ক্রিস। ভানির মা ক্রিসকে দেখে খাবারের বাটিটা ক্রিসের মুখের সামনে নিয়ে যায়। ক্রিস একটু কনফিউজ হয়ে খাবারের দিকে হাত বাড়ালে ভানির মা হাতে একটা চড় মেরে খাবারটা খাইয়ে দেয়। তারপর একটু মাথায় হাত বুলিয়ে দেয় মায়ের মতন। এটা দেখে ভানিরা প্রচন্ড খুশি হয়। এরপরে বাইক নিয়ে ভানি আর ক্রিস সেখান থেকে চলে যায়। আর এরপর থেকেই আমরা গানের মধ্যে ক্রিস এবং ভানির খুব সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পাই। ক্রিস আর ভানি একটা সমুদ্রের ধারে রিসর্টের কাছে এসে দাঁড়ায়। সেখান থেকে তারা সেই রিসর্টের ভেতরে গিয়ে প্রবেশ করে। তারপরে সেখান থেকে বেরিয়ে সমুদ্রের জলে গিয়ে তারা এনজয় করতে থাকে। আর গানের তালে তালে আমরা ক্রিস আর ভানির সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পাই। কখনো তারা একসঙ্গে ঘুমোচ্ছে, কখনো ক্রিস ভানির জন্য খাবার বানাচ্ছে, কখনো তাকে খাইয়েও দিচ্ছে। একসঙ্গে গান, লেখা, স্নান, নানান রকমের এনজয় তারা করতে থাকে। গানের শেষে আমরা দেখতে পাই ভানি ক্রিসের জন্য একটা পিয়ানো নিয়ে এসেছে। রাতে ভানি ঘুমিয়ে পড়লে ক্রিস বাইরে এসে ভিডিও কল করে দেখে তাদের ব্যান্ড জোশ খুব সুন্দরভাবে পারফর্ম করছে এবং অডিয়েন্স তাদেরকে পাগলের মতন রেসপন্স করছে। ব্যান্ডের একজন ভিডিও কলে ক্রিসকে বলে, ভাব আমরা এসছি তাই এত ভালো রেসপন্স, যখন তুই আসবি তখন ঠিক কি হতে পারে। কথাটা শুনে ক্রিস বেশ আনন্দ পায়। এরপরে কেভি ভিডিও কলে এসে বলে, ভাই তুই কবে আসছিস তাই আগে বলতো। ক্রিস বলে, আসবো, খুব জলদিই চলে আসবো, তোরা শোগুলো কর, আমি তারপরে চলে আসবো। ভিডিও কল কেটে ঘুরে দাঁড়াতেই ক্রিস দেখতে পায় পেছনে ভানি দাঁড়িয়ে সবকিছু শুনতে পেয়েছে। এরপরে ভানি আর ক্রিস সমুদ্রের ধারে বসে আছে। ভানি ক্রিসকে বলছে, তুমি প্লিজ শোতে ফিরে যাও। ক্রিস বলে, আমি তোমাকে ছাড়া বোর হয়ে যাব, আমি থাকতে পারবো না। ভানি ক্রিসকে বোঝায়, দেখো ক্রিস, আমি তোমাকে অনেক বড় জায়গায় দেখতে চাই, আকাশের ওই তারার মতন। একদিন আমি সব কিছু ভুলে যাব, কিন্তু সেদিন ওই তারার দিকে তাকিয়ে আমি যেন তোমাকে খুঁজে পাই, তোমাকে মনে করতে পারি। ক্রিসের চোখ দিয়ে জল বেরিয়ে যায় ভানির এই কথাগুলো শুনে। অনেক কষ্টে ভানি ক্রিসকে রাজি করায় শোয়ে যাওয়ার জন্য। পরের দিন আমরা দেখতে পাই বিশাল অডিয়েন্সের সামনে শোয়ের সেই মঞ্চ, যেখানে ভানি দাঁড়িয়ে সমস্তটা ভিডিও করছে। ক্রিসকে পেয়ে ব্যান্ডের সবাই বেশ আনন্দিত। এরপরে ক্রিস দেখতে পায় ভিড়ের মাঝখান থেকে তার বাবাকে। ভানি ক্রিসকে বলে, আমি ডেকেছি ওনাকে। ক্রিস থ্যাংক ইউ জানায়। এরপরে ভানি ক্রিসকে নিয়ে ছুটতে ছুটতে মঞ্চের দিকে এগিয়ে আসে। তারপরে ক্রিসকে বলে, তুমি মঞ্চে ওঠো, তুমি যখন গান করবে ভিড়ের মাঝখানে সব থেকে বেশি চিৎকার করব আমি, আর বলবো আই লাভ ইউ ক্রিস। এটা শুনে ক্রিস আবারও অডিয়েন্সের মধ্যেই ঠোঁটের ব্যায়াম করতে শুরু করে। এরপরে এদিকে ভানি সমস্তটা ভিডিও করছে আর ক্রিস মঞ্চে উঠে গান শুরু করে। ভিডিও করতে করতে হঠাৎ ভানি আবার দেখতে পায় মহেশকে। মহেশকে দেখেই ভানি আবার সেই ট্রমার মধ্যে যেতে শুরু করে। মহেশ এদিকে ভানিকে দেখে তার দিকে এগিয়ে আসে। মানে এই হারামিটার জন্যই মেয়েটা এরকম একটা ভয়ানক রোগের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যেই হারামিটা কিছুতেই এর পেছন ছাড়ছে না। মহেশ যত ভানির কাছে এগিয়ে আসছে, ভানি ততই হ্যালুসিনেশনের মধ্যে আবার প্রবেশ করছে। মহেশ এসে বলে, এই শোটা আমি স্পন্সর করছি, কিন্তু তুমি এখানে কি করছো? ভানি তখন আরো ধীরে ধীরে ঘোরের মধ্যে প্রবেশ করছে। এরপরে সে পুরোপুরি ট্রমার মধ্যে চলে গিয়ে বলে, আমি তো এখানে অনেকক্ষণ আগে এসে গেছি। মহেশ কথাটা বুঝতে না পেরে অ্যাভয়েড করে দেয়। সে বলে, আমি তো বুঝতে পারছিলাম না সেদিনের ওই ঘটনার জন্য তুমি ঠিক কি ভাবছিলে। ভানি তখন নিজের বর্তমানকে ভুলে আবার অতীতে চলে গেছে এবং সে মহেশের হাত দুটি ধরে বলে, কোনো ব্যাপার নয় মহেশ। এদিকে স্টেজে ক্রিস হাজারো অডিয়েন্সের সামনে গান করছে আর সমস্ত অডিয়েন্সের ভিড়ে ক্রিস খুঁজে চলেছে ভানিকে। অন্যদিকে মহেশ ভানির এই ভুলে যাওয়া রোগের ফায়দা নিয়ে তাকে একটা হোটেল রুমের ভেতরে নিয়ে এসছে। আর ট্রমার মধ্যে ভানি ফিল করছে সে বোধহয় এখনো সেই অতীতে মহেশের সঙ্গে রিলেশনশিপে আছে। মহেশ তখন ভানির সঙ্গে নোংরামো করতে শুরু করে। কিছুক্ষণ পর দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে ক্রিস। ভানিকে আর মহেশকে এই অবস্থায় দেখে ক্রিসের বুকের ভেতরটা ফেটে যায়। যদিও সে জানে ভানি রোগের প্রভাবে কি করছে সে নিজেই বুঝতে পারছে না। মহেশ তখন রেগে ক্রিসকে বলে, তুই এখানে কি করে ঢুকলি? তোকে কে এখানে ঢুকতে দিল? ক্রিস কোনো কথা না শুনে মহেশকে গিয়ে ধূপ ধাপ করে মার শুরু করে। মারতে মারতে ওকে বাইরে অডিয়েন্সের ভিড়ের মধ্যে নিয়ে চলে যায়। মহেশকে মারতে মারতে ক্রিস ওর মুখ চোখ মোটামুটি বিলা করে দিয়েছে। এমন সময় সেখানে ভানি হাতে একটা চাকু নিয়ে ক্রিসের দিকে তাকিয়ে বলে, ছাড় ওকে। ক্রিস পুরো হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। ভানি বলে, যা এখান থেকে, তুই যদি ওর দিকে একবার হাত লাগিয়েছিস না, যা। ভানির এই অবস্থা দেখে ক্রিসের বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। এরপর ক্রিস আবারও মহেশের দিকে এগিয়ে গেলে চাকুটা ভানি সোজা ক্রিসের হাতের মধ্যে ঢুকিয়ে দেয়। চারিদিকের অডিয়েন্সরা ছোটাছুটি করতে থাকে।
সুযোগ বুঝে মহেশও সেখান থেকে পালিয়ে চলে যায়, কিন্তু ক্রিসের চোখ মুখ দেখে বোঝা যায় ঠিক কতটা কষ্ট সে ফিল করছে। আর এদিকে ভনি ভুলেই গেছে ক্রিস ঠিক তার কে। মহেশ সেখান থেকে ছুটে পালাতে গেলে ভানিও তার পেছনে ছুটতে যায়। এমন সময় ক্রিস পেছন থেকে জড়িয়ে ধরে থাকে, পাগলের মতন চিৎকার করতে থাকে ভানি। ভানির এই ছটপটানি একা হাতে সামলে উঠতে পারছে না যেন ক্রিস। বন্ধুরা, আমি জানি না পৃথিবীতে এখন ঠিক কত পার্সেন্ট লোক এই রোগের সমস্যায় ভুগছে, কিন্তু এই রোগটা সত্যি একটা মারাত্মক রোগ। পৃথিবীতে থেকেও সে যেন এই পৃথিবীতেই নেই। সিন চেঞ্জ হতেই আমরা দেখতে পাই ক্রিস বনিকে কোলে করে নিয়ে এসে বিছানাতে শুইয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই শো এর অর্গানাইজার কেভিকে ফোন করে বলছে ক্রিসকে বাদ দিয়ে দিতে, কিন্তু কেভি তাতে কোনোভাবেই রাজি হয় না। এদিকে ক্রিস নিজের হাতটাতে ড্রেসিং করতে গেলে তার বাবা এসে ড্রেসিং করে ওষুধ লাগিয়ে দেয়। অতীতের সমস্ত কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চায়। বাবা ছেলের মধ্যে সম্পর্কটা আবারও নতুন করে ঠিক হয়। পরের সিনে আমরা দেখতে পাই মনের দুঃখে ক্রিস ভানির দেওয়া সেই পিয়ানোটা বাজাচ্ছে, আর এইভাবেই ধীরে ধীরে সকাল হয়ে যায়। ভানি তখনও ঘুমোচ্ছে আর ক্রিস তখনও পিয়ানোটা বাজিয়ে যাচ্ছে। এমন সময় ঘুম থেকে ভানি উঠে এসে বলে, কি ব্যাপার ক্রিস, আজকে না শো আছে, তুমি এখনো রেডি হওনি? দাঁড়াও, আমি এখন রেডি হয়ে আসছি। ক্রিস তখন ভানিকে ডেকে বলে, শো কাল হয়ে গেছে ভানি। ভানি বুঝতে পারে সে আবারও কিছু একটা ভুলে গেছে। এরপর সে ক্রিসের কাছে এসে বসে। ভানি ক্রিসকে আরো বলে, এখন এটা বাজাচ্ছ, কারণটা কি? বুক চাপা কষ্ট নিয়ে ক্রিস বলতে শুরু করে, আমার এক বন্ধুর জন্য, স্কুল ফ্রেন্ড। বেখেয়ালি জীবনে মেয়েটা যখন ওর জীবনে আসে তখন ওর জীবনটা পুরো পাল্টে যায়, কিন্তু প্রবলেম এখন এটা হলো সে ওকে ছেড়ে চলে যাচ্ছে। ভানি জিজ্ঞাসা করে, কোথায়? ক্রিস বলে, অনেক দূরে, আরও চাইলেও সেখানে যেতে পারবে না ওর সাথে। হঠাৎ বনি বলে ওঠে, তুমি তোমার বন্ধুর জন্য একটা গান তৈরি করো, আমি লিখে দেবো। মেয়েটা যখনই শুনতে পাবে না, সবকিছু ছেড়ে ছুটে আবার চলে আসবে তোমার বন্ধুর কাছে। কথাটা শুনে ক্রিসের বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে উঠছে। এরপরে ক্রিস ওখান থেকে উঠে চলে যেতে গেলে ভানি ক্রিসের হাতটা ধরে টেনে বলে, এখনো কিছু সময় বাকি আছে ক্রিস আমার কাছে। ক্রিস বুঝতে পারে ভানি সবটাই বুঝতে পেরেছে। এরপরে ক্রিস ভানিকে জড়িয়ে ধরে একটু আদর করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই ক্রিস ব্যান্ডের সঙ্গে শো এর অফিসের নিচে উপস্থিত হয়েছে। ক্রিস কেভিকে বলে, আমি ব্যান্ড ছেড়ে দিচ্ছি আর অর্গানাইজারের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্রিস অফিসের ভেতরে যেতে চাইলে কেভি তখন তাকে আটকে বলে, জীবনে এত ভুল করেছিস, তখন তো সরি বলিসনি, আর এখন তুই ক্রিস কাপুর সরি বলতে যাচ্ছিস? দেখ ক্রিস, বনি তোর দায়িত্ব নয়, তুই ওকে এরকম মাথায় তুলে রাখিস না, ওকে প্লিজ ছেড়ে দে আর চল আমাদের সাথে। হাজার হাজার লাখ লাখ লোক তোর জন্য অপেক্ষা করছে ক্রিস। ক্রিস তখন কেভির কাছে এসে বলে, দেখ, আমি ওকে ছাড়তে পারবো না। যখন আমার কিছু ছিল না তখন ও আমার সঙ্গে ছিল, আর এখন এই পরিস্থিতিতে ওকে আমার ছাড়া সম্ভব নয়। ক্রিসের এই কথাগুলো শুনে কেভিরা ওখান থেকে আপসেট হয়ে চলে যায়। সিন চেঞ্জ হতেই আমরা দেখতে পাই বাইক নিয়ে ক্রিস আবার ফিরে এসেছে তাদের রিসর্টে। রুমে ঢুকে দেখে ভানি সেখানে নেই। এরপরে ক্রিস রুম থেকে বেরিয়ে ভানিকে খুঁজতে থাকে। এদিক ওদিক খোঁজার পরে যখন ভানিকে পায় না, তখন সে পাগলের মতন এদিক ওদিক ছুটতে থাকে। দৃশ্য পরিবর্তন হতেই বনির বাবা মা থানায় এসছে মিসিং ডায়েরি লেখাতে। ভানির বাবা অফিসারকে বলে ওর অ্যালজাইমার্স রোগ আছে। অফিসার বলে, তোমরা কি ওকে দেখে রাখতে পারোনি? থানায় তখন ক্রিস বসে আছে, সে এটা শুনতে পেয়ে বেশ কষ্ট পায়। এরপর আমরা দেখতে পাই ভানির বাবা একজন বড় অফিসারের কাছে এসে আলোচনা করছে। অফিসার বলছে যে এই ধরনের কেসে পেশেন্টকে খুঁজে পাওয়া খুব মুশকিল। ভানির মা হাওয়া করে কাঁদতে থাকে। বাইরে তখন বসে আছে ক্রিস মনমরা হয়ে। হঠাৎ ক্রিস সেখান থেকে উঠে চলে আসে আবার সেই রিসর্টে। রুমে ঢুকে চারিদিকটা আবারও দেখতে থাকে। বাইরে বেরিয়ে ক্রিসের ভানির সঙ্গে কাটানো সময়গুলো মনে পড়তে থাকে। এরপর ক্রিস সেখান থেকে এসে উপস্থিত হয় সেই পিয়ানোর রুমটাতে। কল্পনায় দেখতে থাকে ভানি সেখানে বসে আই লাভ ইউ বলে চিৎকার করছে। ভ্রম কাটতেই ক্রিস রাগে সমস্ত জিনিসপত্র ভাঙতে শুরু করে আর উন্মাদ পাগলের মতন চিৎকার করতে থাকে। এমন সময় হঠাৎ ক্রিস মেঝেতে পড়ে থাকা ভানির ডায়েরিটা খুঁজে পায়। এমন সময় ক্রিসের মনে পড়ে যায় সেই কথাটা। ভানি বলেছিল, তুমি একটা গান বানাও যেটা আমি লিখবো। তোমার এই বন্ধুর গার্লফ্রেন্ড যখন এই গানটি শুনবে পাগলের মতন ছুটে চলে আসবে তার কাছে। ডায়েরিটা নিয়ে ক্রিস ওখান থেকে উঠে চলে আসে জোশের স্টুডিওতে। ক্রিসকে দেখে ব্যান্ডের সবাই একটু অবাক হয়ে যায়। এদিকে ক্রিস ভানির ডায়েরিতে লেখা শেষ গানটা কম্পোজ করার চেষ্টা করছে। কেভি সামনে আসতেই ক্রিস কেভিকে বলে, আমি একটা গান বানাবো, প্রমিস করে এই গানটাকে তুই অনেক বড় করবি, অনেক ভাইরাল করবি। গানটা শুনলে যেন বনি ছুটে চলে আসে আমার কাছে। কেভি বলে, স্টপ ইট ক্রিস, ও এখন শোনার মতন পরিস্থিতিতে নেই। ক্রিস তখন ভানির ওই ডায়েরিটা দেখিয়ে বলে, দেখ, এটা ওর লেখা শেষ গান। ও বলেছিল যখন এই গানটা ওর কান পর্যন্ত পৌঁছাবে ও যেখানেই থাক ছুটে আমার কাছে চলে আসবে। আমি বানাবো কেভি, এই গানটা আমি বানাবোই। সিন চলে যায় 1 বছর পর রাগ মিউজিক ফেস্টিভ্যালে, যেখানে লাখ লাখ দর্শক ক্রিস ক্রিস বলে চিৎকার করছে। আমরা দেখতে পাই একটা বড় গাড়ি নিয়ে ক্রিস সেখানে উপস্থিত হয়েছে। হাজার হাজার দর্শক তার গাড়িটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ক্রিস সেখান থেকে নেমে ভানির ফেলে যাওয়া সেই ডায়েরিটা হাতে নিয়ে মঞ্চের দিকে ওঠে। ভানির লেখা সেই শেষ গানটা, যেটা বর্তমানে মানুষের মন প্রাণ ছুঁয়ে দেশ বিদেশের সীমানা ছাড়িয়ে গেছে। গান করতে করতে হঠাৎ ক্রিস দর্শকের ভিড়ে দেখতে পায় ভানিকে। মঞ্চ থেকে নেমে ছুটে চলে আসে দর্শকের মাঝে। এরপরে ক্রিস বুঝতে পারে এটা তার ভ্রম ছিল। ও
দর্শকরা ক্রিসকে তাদের মাঝে পেয়ে মৌমাছির মতন ঘিরে ধরে। সেই গানের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই ক্রিস এখন বেঁচে রয়েছে কেবলমাত্র বনের স্মৃতি আর নিজের গান নিয়ে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সে পারফরমেন্স করে যাচ্ছে। দর্শকের উন্মাদনা আর চিৎকার প্রমাণ করে দিচ্ছে ক্রিস আজকে ডেটের একজন সুপারস্টার। গাড়ি ছেড়ে তারা এখন যাতায়াত করছে প্লেনে করে। এর পরের ক্রিসদের শো হলো লন্ডনে। সেখানে যখন ক্রিস রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে তখন সেখানকার অডিয়েন্সরা পাগলের মতন ক্রিস ক্রিস করে চিৎকার করছে। গাড়ি থেকে বেরিয়ে ক্রিস তাদের সেই স্টেডিয়ামে আসে যেখানে তাদের প্রোগ্রাম চলবে। এদিকে মঞ্চের ওপরে ব্যান্ডের সবাই তাদের ব্যান্ডের নাম নিয়ে চিৎকার করছে জোশ জোশ বলে। অন্যদিকে ক্রিস দূরে অডিয়েন্সের চেয়ারে ভানির স্মৃতিগুলোকে আগলে মন মরা হয়ে বসে আছে। এমন সময় ব্যান্ডের সবাই মিলে বড় স্ক্রিনে কিছু রিল চালাতে থাকে। এই রিলগুলো মূলত ক্রিসের গানের উপরেই তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষেরা রিল বানিয়েছে এই গানে। রিলগুলো স্ক্রল করতে করতে হঠাৎ কেভির নজর যায় একটা রিলের দিকে। কেভি তখন অপারেটরকে বলে জুম করতে। জুম করতে থাকলে দূরে একটা মেয়েকে দেখে সবাই একটু চমকে যায়। ক্রিসের নজর সেই স্ক্রিনের দিকে গেলেই ক্রিস বুঝতে পারে ওই মেয়েটি হলো ভানি। ক্রিস তখন অডিয়েন্সের চেয়ার থেকে ছুটে দৌড়ে চলে যায় মঞ্চের কাছে। তারপরে ভানিকে দেখে খুশিতে আত্মহারা হয়ে মেঝেতে বসে পড়ে। এরপরে কেভি ক্রিসকে জানায় এই ভিডিওটা মানালির একজন ইনফ্লুয়েন্সারের। আমি তোর জন্য প্লেন বুক করে দিয়েছি, তুই ওর প্যারেন্টসকে খবর দিয়ে দে। এদিকে র্যাপারের সেই অর্গানাইজার ক্রিসকে আটকাতে গেলে ক্রিস তাকে ধাক্কা মেরে ওখান থেকে চলে আসে। সেখানে এসে সেই ইনফ্লুয়েন্সারের সাথে কথা বলে ক্রিস জানতে পারে একটা ঠিকানা। ভানির সাথে দেখা করার আশায় পাগলের মতন ছুটতে থাকে ক্রিস। ছুটতে ছুটতে সে এসে উপস্থিত হয় একটা মহিলা আশ্রমের সামনে। ভেতরে ঢুকে ক্রিস দেখে চারিদিকে প্রচুর মহিলারা রয়েছে। হঠাৎ সেখানের একজন মহিলা ক্রিসকে দেখে বলে, ক্রিস কাপুর, আমরা তো ভেবেছিলাম তুমি কোনোদিন এখানে আসবে না। কথাটা শুনে ক্রিস অবাক হয়ে যায়। এরপরে সেই মহিলা তাকে ভেতরে নিয়ে গিয়ে একটা চিঠি দেয়। মহিলাটি বলে, এই চিঠিটা আমাকে ভানি তখন দিয়েছিল ওর যখন সবকিছু মনে ছিল। বলেছিল তুমি যদি কোনোদিন আসো তাহলে এটা তোমাকে দিয়ে দিতে। চিঠিটা ওপেন করতেই ক্রিস দেখতে পায় লেখা আছে, ক্রিস, আমি চাই এই চিঠিটা তুমি যেন কোনোদিনও না পাও, কারণ তুমি এই চিঠিটা পড়ছো মানে তুমি তোমার সবকিছু ছেড়ে ছুড়ে আমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছো, যেটা আমি কোনোদিনও চাইনি। আমার এলোমেলো জীবনটাকে তুমি এসে আবার নতুন করে সাজিয়ে তুলেছিলে। ভালোবাসতে শুরু করেছিলাম তোমাকে, কিন্তু আমার এই অদ্ভুত রোগ ধীরে ধীরে আমার সঙ্গে হয়তো তোমাকেও শেষ করে দিত। চিঠিতে এটাও লেখা থাকে, শোয়ের সেদিনের ঘটনা, যেদিন ভানি চাকু মেরেছিল ক্রিসকে, সেই ঘটনাটা পুরোটা ভিডিওতে ভানি দেখতে পেয়েছিল। যখনই তার এটা মনে পড়তো কষ্টে বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যেত। তাই বাধ্য হয়ে ভানি ক্রিসকে ছেড়ে সবাইকে ছেড়ে পালিয়ে চলে এসেছে। এরপরে ক্রিস সেই রুমটাতে আসে যেখানে ভানি থাকতো। ক্রিস এসে দেখে গোটা ঘর জুড়ে কেবলমাত্র তারই ছবি টাঙানো রয়েছে। বাইরে বেরিয়ে ক্রিস দেখতে পায় ব্যালকনিতে একটা বেঞ্চের মধ্যে ভানি বসে আছে। চারিদিকে ছড়ানো ছেটানো রয়েছে ডায়েরির পাতা। একটা অফুরন্ত শান্তির দৃষ্টিতে ক্রিস তাকায় ভানির দিকে। ভানি বলে হাই। আসলে ভানি ক্রিসকে তখনও চিনতে পারেনি। এরপরে ক্রিস ভানিকে নিয়ে যায় বরফের চাদরে মোড়া একটা খেলার জায়গাতে। সেখানে গিয়ে ক্রিস চিৎকার করে করে পুরনো সেই কথাগুলো বলতে থাকে যখন তারা প্লেগ্রাউন্ডে খেলার সময় বলতো। ভানির কিছুই মনে না পড়লে ক্রিস কাঁদো কাঁদো স্বরে চিৎকার করে বলতে থাকে সে তার জীবনে কতটা ইম্পর্টেন্ট ছিল। কিছুক্ষণ পর আবার ক্রিস ব্যাট হাতে নিয়ে একটা 6 মেরে চিৎকার করে বলে 6। ঠিক এই কথাগুলো বলেই ক্রিস প্রথম দিকে ভানিকে গানের লাইনগুলো মনে করানোর চেষ্টা করিয়েছিল, কিন্তু কিছুতেই পুরনো স্মৃতি ভানির আর মনে পড়ে না। ক্রিস পুরো হতাশ হয়ে পড়ে। এমন সময় পেছন থেকে ভানি হঠাৎ করে বলে ওঠে, ক্রিস কাপুর, আই লাভ ইউ ক্রিস কাপুর। আর এটা বলেই ভানি চিৎকার করে করে বলতে থাকে বারবার। ভানির স্মৃতি ফেরার আনন্দটা ক্রিস যেন মুখ ফুটে আর প্রকাশ করতে পারছে না। অ্যান্ড ফাইনালি ভানি ছুটে এসে ক্রিসকে জড়িয়ে ধরে। পরের সিনে আমরা দেখতে পাই হাজার হাজার দর্শকের সামনে স্টেজের মাঝখানে দাঁড়িয়ে আছে ক্রিস আর ভানি। ক্রিসের এই খুশি যেন ছাপিয়ে পড়েছে দর্শকের মাঝেও। উল্লাস আর চিৎকারে ভরে গেছে গোটা মঞ্চ। শেষে আমরা দেখতে পাই ভানির সেই ডায়েরিতে যেখানে মহেশের ছবি ছিল এখন ক্রিস আর ভানির ছবি রয়েছে। অবশেষে ভানি আর ক্রিসের বিয়ে। ক্রিস শাড়ি পরিয়ে দিচ্ছে সুন্দর করে ভানিকে। আর এইভাবেই অত্যন্ত হ্যাপি একটা মোমেন্টের মধ্যে দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়। যাই হোক, কেমন লাগলো বন্ধুরা আজকের এই সিনেমা সাইয়ারা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিও একটু বাজিয়ে দেবেন, তাহলে নতুন এক্সপ্লেনেশন ভিডিওগুলো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। ফিরে আসবো আবার নতুন কোনো সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।